আজকে যে সত্য ঘটনাটা শুরু করব সেটা গাজিয়াবাদের একটা ক্রাইমের সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 7 অক্টোবর 2025 রাত্রেবেলায় 8:15 সময় গাজিয়াবাদের ময়ূর বিহার এলাকার যে রেলওয়ে ফাটক আছে সেখানে একজন স্কুটার আরোহীকে 3জন ছেলে পায়ে হেঁটে এসে গুলি করেছিল। প্রথমে তাদের মধ্যে একটা তর্ক বিবাদ হয়েছিল, তারপরে সেই 3জন ছেলের মধ্যে একজন স্কুটার আরোহীর মুখের মধ্যে পিস্তল দিয়ে গুলি করেছিল। গুলিটা পেছন দিক দিয়ে বেরিয়ে গেছিল। এই কাজ করার পর তারা 3জন হাঁটতে হাঁটতে আশেপাশের লোকজনদেরকে ভয় দেখিয়ে পিস্তল দেখিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। আহত স্কুটার আরোহীকে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে দেখানো হয়েছিল। সেখানে ইমার্জেন্সি থেকে জানানো হয় যে ভদ্রলোক আর বেঁচে নেই। পুলিশ এবার ভদ্রলোকের পকেটে, তারপরে গাড়ির নম্বর ইত্যাদি দেখে জানতে পারে যে ভদ্রলোক হচ্ছে গাজিয়াবাদের উসমাননগর এলাকার একজন বিল্ডিং কন্ট্রাক্টর, নাম হচ্ছে আসিফ। এবার আসিফের বাড়িতে পুলিশ যায়। আসিফের স্ত্রীকে, আসিফের ফ্যামিলিতে আসিফের ভাই, ভাইয়ের বউ আর আসিফের মা যারা ছিল তাদের সাথে সমস্ত ব্যাপারটা জানায়। তারপরে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আসিফের কোনো শত্রু ছিল কিনা। তারা বলে যে বড়া মহল্লা নামের একটা জায়গাতে রেহান নামের একটা ছেলে আছে, তার সঙ্গে কিছুদিন ধরে আসিফের একটা শত্রুতার সম্পর্ক ছিল বলে তাদের মনে হয়েছে। তবে এই ঘটনার সাথে রেহান জড়িয়ে আছে কিনা তারা শিওর নয়। এবার পুলিশ সিসিটিভি ফুটেজগুলো চেক করেছিল ওই এরিয়ার। সিসিটিভি ফুটেজ চেক করার পরে সত্যি সত্যি 3জন ছেলেকে ঘটনার দিন, ওই ঘটনা ঘটাবার কিছুক্ষণ আগে দেখা গেছিল। তার মধ্যে একজন ছিল রেহান, অন্যজন ফরমান, আরও একজন বিলাল। 3জন ওই এরিয়ার দিকেই ওই সময় গেছিল সিসিটিভিতে। সেটা পুলিশ যখন চেক করেছিল তখন তারা গিয়ে রেহানকে অ্যারেস্ট করেছিল। রেহানকে অ্যারেস্ট করার পর আর আশেপাশের লোকজনের কাছে তদন্ত করার পর পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে 2011 সালে মৃত ব্যক্তি যার নাম ছিল আসিফ, সে তখন একটা রাজমিস্ত্রির কাজ করত। তার সাথে বিয়ে হয়েছিল ফরিদাবাদের জুহি নামের একটা মেয়ে। বিয়ে করার পর ধীরে ধীরে আসিফের উন্নতি হয়। একজন মিস্ত্রি থেকে সে সময়ের সাথে সাথে একজন বিল্ডিং কন্ট্রাক্টর হয়ে উঠেছিল। তারপর থেকে তার ফ্যামিলিটা আর্থিক সচ্ছল হয়ে উঠেছিল। তারা উসমাননগরে একটা বড় সুন্দর বাড়ি কিনেছিল। সেই বাড়িতে সে নিজের ফ্যামিলি, নিজের মা, বাবা, ভাইরা, ভাইয়ের বউরা, নিজের স্ত্রী সবাই থাকতো। একটা জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের। তার একটা মেয়েও হয়, মেয়ে বড় হচ্ছিল। এদিকে মোদিনগর নামের একটা এলাকাতে আসিফ কাজের জন্য প্রায় তাকে রোজই যেতে হচ্ছিল। সেখানে তার আলাপ হয়েছিল প্রাচী নামের একজন মহিলার সাথে। তবে প্রাচী দীপক নামের একজন ছোটোখাটো ব্যবসায়ী, নিম্ন মধ্যবিত্ত একটা ছেলের সাথে প্রাচী অলরেডি ম্যারিড। কিন্তু প্রাচী আর আসিফ দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই গভীর হয়েছিল যে এক সময় প্রাচী নিজের হাজব্যান্ড দীপককে ছেড়ে দিয়ে বিয়ে করেছিল আসিফকে। আসিফ তাকে বিয়ে করার পর প্রাচী মুসলিম ধর্ম গ্রহণ করে নিজের নাম পাল্টে আরশি নাম রাখে। প্রাচী বা আরশিকে আসিফ কিন্তু নিজের বাড়িতে নিয়ে যায়নি। ময়ূর বিহার নামের এলাকাতে আরও একটা বাড়ি কিনে নিয়ে সেখানে নিজের দ্বিতীয় স্ত্রীকে রেখেছিল। সারাদিন সে দ্বিতীয় স্ত্রীর কাছেই থাকতো। সন্ধেবেলায় একবার 8টা সাড়ে 8টার দিকে সে নিজের বাড়িতে নিজের প্রথম স্ত্রী বা নিজেদের যে জয়েন্ট ফ্যামিলি সবার সাথে দেখা করতে, নিজের মেয়ের সাথে দেখা করতে প্রত্যেক দিন একবার করে যেত। এটাই ছিল তার নিয়ম। সে দ্বিতীয় বিয়েটা করেছিল 2021 সালে আর প্রথমটা করেছিল 2011 সালে। যাই হোক,
এইভাবেই চলছিল। 2024 সালে তার একটা ড্রাগ মাফিয়াদের সাথে যোগাযোগ ধরা পড়ে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। জেলে তার সাথে দেখা করতে তার বন্ধু, যে পরবর্তীকালে তাকে মার্ডার করেছে বলে যার নামটা এসেছিল, রেহান, সে সেই সময় তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার ওই এলাকার মার্কেটে একটা মাংসের ব্যবসা ছিল, চিকেন শপ চালাতো সে একটা। তো সে নিজের বন্ধু আসিফের সাথে দেখা করতে জেলে গেছিল। তখন আসিফ নিজের বন্ধু রেহানকে রিকোয়েস্ট করেছিল যে আমি তো জেলে আছি, আর আমার দুটো স্ত্রী, সেটা তো সবাই জানে, তবে প্রথম স্ত্রী আমার জয়েন্ট ফ্যামিলিতে, আমার বাড়িতে সবার সাথে থাকে, আর আমার যে দ্বিতীয় স্ত্রী প্রাচী বা আরশি, তাকে আমার বাড়ির কোনো লোকজন পছন্দ করে না। তার কোলে ছোট একটা বাচ্চা। আসিফ আর প্রাচীর কিন্তু 2023 সালে একটা ছেলে হয়েছিল। তো প্রাচী কিভাবে একলা চালাবে, তো তুমি মাঝে মাঝে গিয়ে নিজের বৌদির মানে প্রাচীর খবর নিও, আর যদি তার কিছু জিনিস দরকার হয় তো তুমি সেগুলো কিনে সেগুলো তার কাছে পৌঁছে দিও। বন্ধু বলেছে। তারপর থেকে রেহান মাঝে মধ্যেই যেতে শুরু করে প্রাচীর কাছে। প্রাচীর যা দরকারের জিনিসপত্র সেগুলো কিনে দেয়। কখনো কখনো প্রাচীকে, তার ছেলেকে নিজের সঙ্গে করে নিয়ে ঘুরতেও যায়। এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়ে গেছিল। 1 বছর পর প্রাচীর হাজব্যান্ড জেল থেকে বেরিয়ে এসেছিল। মার্চ 2024-এ প্রাচী আর জুহির হাজব্যান্ড আসিফ জেলে গেছিল, আর সে বেরিয়ে এসেছিল 1 বছর পর, মার্চ 2025-এ। সে জেল থেকে আসার পরে আশেপাশের লোকজনের কাছে কথা বলে বা স্ত্রীর বদলে যাওয়া দেখে, বন্ধু আজকাল তাকে এড়িয়ে চলে, সব ব্যাপারটা দেখে সে বুঝতে পেরেছিল তার দ্বিতীয় স্ত্রী আর তার প্রিয় বন্ধু রেহানের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার মনে হয়েছিল। সে স্ত্রীকে জিজ্ঞেস করে, স্ত্রী কিন্তু না বলেনি, চোখ নিচু করে নিয়েছিল। এই ব্যাপারটা দেখে আসিফ বুঝে ফেলেছিল যে তার স্ত্রী মেনে নিচ্ছে। স্ত্রীকে সে মারধর করেছিল, স্ত্রীর বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, স্ত্রীর যে ফোনটা ছিল সেটাও সে ভেঙে ফেলেছিল, যাতে সে আর রেহানের সাথে যোগাযোগ করতে না পারে। এইভাবে কিন্তু বেশ কিছুদিন চলেছিল। তারপর থেকেই সবসময় রেহান সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে দেখা করা যায় প্রাচীর সাথে, কিন্তু একদম সুযোগ পাচ্ছিল না। ফোনেও কথা বলার কোনো রাস্তা ছিল না। আসিফ জেল থেকে আসার কিছুদিন পরেই ব্যাপারটা জানতে পেরেছিল। তারপর থেকেই সে বিশাল পাহারার মধ্যে রেখে দিয়েছিল নিজের দ্বিতীয় স্ত্রীকে। এই ব্যাপারটা একটু আধটু প্রথম স্ত্রীর বা তার বাড়ির লোকজনের কানেও পৌঁছেছিল। এবার 6 মাস কোনো রকমে কাটে। তারপরে তার স্ত্রী আর স্ত্রীর প্রেমিক রেহান দুজনে মিলে প্ল্যানিং করে যে এভাবে চলতে পারে না, যে কোনোভাবে আসিফকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তারা সেটাই করেছিল। রেহান একটা বেআইনি পিস্তলের ব্যবস্থা করেছিল, সঙ্গে তার 2 বন্ধু ছিল, তবে গুলিটা সেই চালিয়েছিল। এইভাবেই রেহান নিজের প্রিয় বন্ধু আসিফ, যার বয়স ছিল 34 বছর ঘটনার সময়, সে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে শেষ করে দিয়েছিল। খুব ভালো করে যদি ভাবা যায় তাহলে দেখা যায় যে আসিফও কিন্তু নিজের প্রথম স্ত্রীর সাথে একই রকমভাবে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই জন্যেই হয়তো তাকে নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে এত বড় শাস্তি পেতে হয়েছিল। দ্বিতীয় স্ত্রী প্রাচী, সে নিজের 2জন হাজবেন্ড, প্রথমে দীপককে, পরবর্তীকালে আসিফকে, দুজনকেই ঠকিয়েছিল। সেই জন্য তাকে বাকি জীবনটা জেলেই থাকতে হবে। যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার মেডিকেল টেস্টে জানা গেছিল যে সে 4 মাসের গর্ভবতী। তার গর্ভে একজন সন্তান, তার জন্ম সেই জেলেই হবে। আর তার একজন সন্তান যে ওই ঘটনার সময় 2.5 বছরের ছিল, সেও কিন্তু অনাথ হয়েছে। সেই সঙ্গে অকারণে অনাথ হয়েছে জুহির যে এক সন্তান ছিল, জুহির যে মেয়ে ছিল, সেও কিন্তু বাবাকে হারিয়েছে। ঘটনাটা জানার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।